হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ক্লাস 12 এর এডুকেশন সিলেবাস সম্পর্কে, এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমরা তোমাদের সিলেবাস সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক। দেখো, তোমরা সবাই জানো যে আমাদের এডুকেশন কাজ করে স্টুডেন্টসকে নিয়ে, শিক্ষককে নিয়ে, কারিকুলামকে নিয়ে, এনভায়রনমেন্টকে নিয়ে এবং ইভ্যালুয়েশন বা এক্সামিনেশনকে নিয়ে। অর্থাৎ এই কয়েকটা উপাদানই হলো আমাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। এবং আমাদের এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু মেইনলি একজন টিচার হয়ে থাকে, অর্থাৎ তারা টিচিং প্রফেশনটাকেই বেছে নেয়। এইটুকু কিন্তু তোমরা আগের থেকেই জানো। এবার দেখো, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিসের ছবি বলো তো? এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুজন ব্যক্তি একজন ব্যক্তির মনটাকে পর্যবেক্ষণ করছে, জানার চেষ্টা করছে। অর্থাৎ মন সম্পর্কে যেহেতু এই ছবিটা, তার মানে এই ছবিটা সাইকোলজির ছবি। তাহলে তোমাদের সিলেবাসের প্রথম যে দুটো অধ্যায় থাকবে, সেই দুটো অধ্যায়ে তোমরা সাইকোলজির কিছু প্রভাব কিন্তু দেখতে পারবে। যেমন তোমাদের প্রথম অধ্যায়টাই শুরু হবে শিখন দিয়ে। শিখন মানে কি? শিখন মানে কোনো কিছু শেখা। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে একজন ব্যক্তির মধ্যে একজন অন্য কোনো ব্যক্তি অনেক কিছু ইনপুট করছে, অর্থাৎ কোনো কিছু ঢেলে দিচ্ছে, এবং যার মধ্যে ইনপুট করা হচ্ছে সে কিন্তু ওই বিষয়গুলো শিখছে। অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায়টাই শুরু হবে শিখন কি, শিখনের বৈশিষ্ট্য কি, এই দিয়ে। এবং ধীরে ধীরে তোমরা জানতে পারবে যে শিখনের একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিণমন বা ম্যাচুরেশন। ম্যাচুরেশন মানে কি? এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বিভিন্ন বয়সী ব্যক্তিকে, অর্থাৎ একটাই ব্যক্তি বিভিন্ন বয়সে বিভিন্ন রূপ, এই যে তার দৈহিক বৃদ্ধি হচ্ছে, এই যে তার মধ্যে একটা ফিজিক্যাল চেঞ্জ আসছে, এটাই তার পরিণমন। এবং এই পরিণমনের ওপরই আমাদের শিখনটা কিন্তু নির্ভর করে। তাই শিখনের একটা গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু পরিণাম। এবং শিখনের আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ উপাদান তোমরা দেখতে পাবে, যেমন একটা উপাদান প্রেষণা। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে কোনো একটা আহ, ব্যক্তি, সে পাহাড়ের উপরে উঠে চলছে এবং মাঝপথে তার যদি কোনো বাধা আসে, তাকে একজন ব্যক্তির ছায়া দেখতে পাচ্ছি, সে উদ্বুদ্ধ করছে, সে বলছে যে না, তুমি পারবে উঠতে। অর্থাৎ এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকেই কিন্তু প্রেষণা বলা হয়। প্রেষণার ইংরাজি প্রতিশব্দ তোমরা সবাই জানো, কি বলতো? মোটিভেশন। মোটিভেশন শব্দটার সাথে কিন্তু আজকালকার প্রতিটি ব্যক্তি পরিচিত। অর্থাৎ মোটিভেশনের মাধ্যমে কি করে একজন শিক্ষার্থীকে তার লক্ষ্যপথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই শিক্ষার্থী যদি তার লক্ষ্যের পথে কোনো কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তবে সেই শিক্ষার্থী কিভাবে সেই বাধাটাকে অতিক্রম করে তার লক্ষ্যে পৌঁছতে পারবে, এই বিষয়টাই হলো প্রেষণা। তাই শিখনের একটি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু প্রেষণা। তারপর তোমরা নেক্সটে দেখতে পাবে মনোযোগ। মনোযোগ মানে কি? কোনো কিছুর ওপর মনটাকে যোগ করা। যেমন তোমরা শুনেই থাকবে, তোমাদের গার্জিয়ানরা বলে যে পড়াশোনায় মনোযোগ দিয়ে, অথবা বলে মন দিয়ে পড়াশোনা কর। অর্থাৎ তোমরা মনটাকে কিভাবে পড়াশোনায় দেবে, বা প্রতিটা ব্যক্তির যে মনোযোগ আছে, সেই মনোযোগ কিসের কিসের ওপর নির্ভর করে থাকে, কোন বিষয়ের প্রতি আমরা মনোযোগী হই আর কোন বিষয়ের প্রতি আমরা মনোযোগী হই না, এই বিষয়টা তোমরা জানতে পারবে তোমাদের প্রথম অধ্যায়ে। এবং তার সাথে আরো একটা বিষয় জানতে পারবে, তা হলো আগ্রহ। আগ্রহ কি অনেকটা মনোযোগের মতোই। অর্থাৎ যেই বিষয়ে আমাদের স্বার্থ জড়িত থাকে, আমরা কিন্তু সেই বিষয়ের প্রতি আগ্রহী হই। তাই কোনো কিছু যখন তুমি শিখতে যাবে, তোমার যদি আগ্রহ না থাকে, তাহলে কিন্তু কখনোই তুমি কোনো কিছু শিখতে পারবে না। তাই আমরা তোমাদের ক্লাস 12 এর সিলেবাসের প্রথম অধ্যায়ে আলোচনা করে থাকি আগ্রহ কি। এবং এই আগ্রহ সম্পর্কে যদি তোমরা জানতে পারো বা বুঝে যাও, তাহলে তোমরা শিখনকেও কার্যকরী করতে পারবে। এবং নেক্সটে আরেকটা উপাদানের সঙ্গে তোমাদের এই অধ্যায়ে পরিচয় হবে, তা হলো বুদ্ধি। অর্থাৎ বুদ্ধি, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের কগনিটিভ সোর্স বা অ্যাপ্রোচ বলতে পারো। অর্থাৎ বুদ্ধি কিন্তু মানুষের শিক্ষাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মানুষের শিখন, তুমি কি শিখবে না শিখবে, তা কিন্তু তোমার ইন্টেলিজেন্সের ওপর অনেকটা কিন্তু নির্ভরশীল। এবং এই বুদ্ধি কত প্রকার, কি কি? স্পিয়ারম্যানের বুদ্ধির
তত্ত্ব, থার্স্টনের বুদ্ধির তত্ত্ব, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা জানতে পারবে এই প্রথম অধ্যায়। এরপর দেখো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আমির খান ঈশানকে বোঝাচ্ছে, ঈশানকে পড়াচ্ছে কিসের মাধ্যমে? সে ঈশানকে বুঝতে পেরেছে। এই যে এডুকেশন নিয়ে পড়া মানেই যে একজন ভালো টিচার হওয়া, তুমি এই প্রথম অধ্যায়টা যদি পড়ো তাহলে তুমি বুঝতে পারবে যে ঈশানের মনোযোগটা কিভাবে লাগানো যায় পড়াশোনার মধ্যে, ঈশানের আগ্রহটাকে কিভাবে জেনারেট করা যায়, ঈশানকে কোন বিষয়টা তার পরিণমনের সাথে সম্পর্ক রেখে শেখানো যায়। এই বিষয়গুলো কিন্তু তোমরা এই প্রথম অধ্যায়ের শেষে বুঝতে পারবে অ্যাজ এ টিচার হিসেবে। আচ্ছা, এরপর আসলো তোমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে তোমরা দেখো দুটো ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিতে একটা ভারী কিছু উঠানো হচ্ছে এবং সেই ওঠানোর ওপরে দেখো ক্রস চিহ্ন দেওয়া আছে, ক্রস চিহ্ন কিন্তু দেওয়া আছে, এবং দ্বিতীয় ছবিতে ওই সেম জিনিস ওঠানো হচ্ছে এবং সেম মানুষ ওঠাচ্ছে, দেখো রাইট চিহ্ন কিন্তু দেওয়া আছে। অর্থাৎ এই ছবিটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই দুটো ভারী জিনিসকে তোলার বিভিন্ন কৌশল থাকতে পারে, কিন্তু এই প্রথম যে কৌশলটা অবলম্বন করা হয়েছে সেটা রং কৌশল, সেটা ভুল কৌশল, এবং দ্বিতীয় যে কৌশলটা অবলম্বন করা হয়েছে সেটা ঠিক সঠিক কৌশল। অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায়টার নামই হলো শিখনের কৌশল। ব্যক্তি কোন কোন পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করে থাকে, ব্যক্তি কোন কোন পদ্ধতিতে কোনো নতুন বিষয় শেখে, এই অধ্যায়টার তাই নাম দেওয়া হয়েছে শিখনের কৌশল, টেকনিক্স অফ লার্নিং। এবং এই অধ্যায়টা খুবই ইন্টারেস্টিং, কারণ এই অধ্যায়ে তোমরা কতগুলো এক্সপেরিমেন্টের সম্মুখীন হবে, যেমন প্যাভলভের কুকুর সম্পর্কে এক্সপেরিমেন্ট, থর্নডাইকের এক্সপেরিমেন্ট, শিম্পাঞ্জি নিয়ে কোহলার কাফকার এক্সপেরিমেন্ট, এই সম্পর্কে কিন্তু তোমরা অবগত হবে, এবং এই অধ্যায়টা খুবই ইন্টারেস্টিং। এবং এই প্রতিটা এক্সপেরিমেন্ট শিক্ষাক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা তোমরা এই অধ্যায়ের শেষে কিন্তু জানতে পারবে। আচ্ছা, এই গেল তোমাদের দ্বিতীয় অধ্যায়। এবার চলো আমরা তৃতীয় অধ্যায়ে যাই। তোমরা যারা ক্লাস 11-এ আর্টসকে বেছে নিয়েছিলে, হয়তো অঙ্ককে ভয় পাও বা ফিজিক্সকে ভয় পাও, মেনলি তোমরা অঙ্ককেই ভয় পেতে জন্য কিন্তু তোমরা আর্টসটাকে বেছে নিয়েছিলে, মনে আছে তো? তো ক্লাস 12-এ এসে তোমাদের এডুকেশনের মধ্যেও কিন্তু কিছু কিছু অঙ্ক কিন্তু করতে হবে। সেটাকে ঠিক অঙ্ক বলে না, সেটাকে বলা হয় রাশি বিজ্ঞান বা ইংরাজিতে স্ট্যাটিস্টিক্স। এই অধ্যায়ে তোমরা বিভিন্ন ডেটা পেয়ে যাবে আগের থেকেই, এবং সেই ডেটাগুলোকে রাশিবৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে রিপ্রেজেন্ট করবে। এই অধ্যায়ে তোমরা মিন বের করবে, এই অধ্যায়ে তোমরা মোট বের করবে, এই অধ্যায়ে তোমরা মিডিয়ান বের করবে। অর্থাৎ এই টোটাল অধ্যায়টা দাঁড়িয়ে আছে কিন্তু এক কথায় বলা যায় স্ট্যাটিস্টিক্সের ওপরে। এবং এই অধ্যায়ের লাস্টের দিকে গিয়ে তোমরা করবে হিস্টোগ্রাম, পলিগন, এবং এই প্রতিটা স্ট্যাটিস্টিক্স টেকনিকের তাৎপর্য তোমরা এই অধ্যায়ের শেষে বুঝতে পারবে। এই অধ্যায়টা খুবই ইন্টারেস্টিং। এরপর দেখো, তোমাদের এই ছবিটা দেখাচ্ছি কারণ এর পরবর্তী যে অধ্যায়গুলো থাকবে, অর্থাৎ বেশ কিছু অধ্যায়, তৃতীয় অধ্যায়ের শেষে প্রায় বেশ কিছু অধ্যায় তোমাদের থাকবে পলিটিক্যাল সায়েন্সের উপরে। এই ছবিটা হয়তো লোকসভা বা রাজ্যসভার ছবি, যেখানে স্পিকার থাকে, যেখানে বিরোধী দলের নেতা থাকে, যেখানে সরকারি দলের নেতা থাকে, এবং একটা বিষয় উপস্থাপন করা হয় এবং সবাই মতামত পোষণ করে, অর্থাৎ একটা পলিটিক্যাল এনভায়রনমেন্টের কিন্তু এটা ছবি। বোঝা গেল? অর্থাৎ তোমাদের চতুর্থ অধ্যায়টাই শুরু হচ্ছে ভারতীয় সংবিধানের শিক্ষা, অর্থাৎ ভারতীয় সংবিধানে শিক্ষা প্রসঙ্গে কোন কোন ধারাগুলো আছে, শিক্ষা সম্পর্কে কি কি বলা হয়েছে, সেই সম্পর্কে তোমরা জানতে পারবে চতুর্থ অধ্যায়ে। এবং তোমরা এই অধ্যায়ে জানতে পারবে যে ভারতীয় সংবিধানের ৪৫ নং ধারায় ৬ থেকে ১৪ বছর বয়সী সকল শিশুকে বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষার আওতায় নিয়ে আসার কথা বলা হয়েছে। ঠিক এরকমই নারী শিক্ষার জন্য, তপশিলি জাতি উপজাতি শিক্ষার জন্য, মাইনরিটিদের জন্য, বিভিন্ন ক্যাটাগরির মানুষের জন্য শিক্ষা প্রসঙ্গে কিন্তু সংবিধানে বলা হয়েছে। অর্থাৎ চলে গেল তোমাদের পলিটিক্যাল পার্ট, শুরু হয়ে গেল এডুকেশন। তারপর দেখো, এখানে লিখে রাখছি আমি দ্য এডুকেশন কমিশন, অর্থাৎ এই চতুর্থ অধ্যায়ের শেষে তোমরা কতগুলো এডুকেশন কমিশন
সম্পর্কে জানতে পারবে। যেমন প্রথম যেই কমিশনটা আছে সেই কমিশনটা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অর্থাৎ উচ্চশিক্ষা সম্পর্কে এই কমিশনটা তৈরি করা হয়ে থাকে। উচ্চশিক্ষা কি হবে, ভারতবর্ষের উচ্চশিক্ষা কোথায় পৌঁছবে, উচ্চশিক্ষার কাঠামো কি হবে, উচ্চশিক্ষার পাঠ্যক্রম কি হবে, উচ্চশিক্ষার প্রতিষ্ঠান কি হবে, এই সম্পর্কে যেই শিক্ষা কমিশন গড়ে উঠেছিল তাকে বলা হতো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এবং এই কমিশনের আরেকটা নাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাম অনুসারে রাধাকৃষ্ণন কমিশন নামেও কিন্তু পরিচিত। এবং ষষ্ঠ অধ্যায়ে তোমরা দেখতে পাবে মাধ্যমিক শিক্ষা কমিশন। আগেরটা ছিল বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা কমিশন, এবং তার পরেরটা সেকেন্ডারি এডুকেশন কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। এই কমিশনকে মুদালিয়ার কমিশনও বলা হয় মুদালিয়ারের নাম অনুসারে। এবং এই কমিশন ভারতবর্ষের মাধ্যমিক শিক্ষা কি হবে, কোন পাঠ্যক্রম থাকবে, ভারতবর্ষের মাধ্যমিক শিক্ষার স্টুডেন্টসরা কোন কোন ভাষায় শিক্ষা গ্রহণ করবে, কোন কাঠামোতে পড়বে, এক্সামিনেশনের ব্যবস্থা কি হবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়। এরপর দেখো ভারতীয় শিক্ষা কমিশন, অর্থাৎ আগের দুটো কমিশনের মতোই এই কমিশনটা একটু আলাদা। এই কমিশনটা প্রি প্রাইমারি থেকে, অর্থাৎ প্রাক প্রাথমিক বা নার্সারি স্কুল তোমরা যেটাকে বলো, ঠিক সেই পর্যায় থেকে একেবারে উচ্চ শিক্ষা বা পিএইচডি পর্যন্ত আলোচনা করে। সমস্ত শিক্ষার কাঠামোটা, সমস্ত শিক্ষার পর্যায়ক্রম, সমস্ত শিক্ষার পাঠ্যক্রম, প্রতিষ্ঠান, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে, অর্থাৎ শিক্ষার বটম স্তর থেকে একেবারে টপ স্তর পর্যন্ত। তাই এই শিক্ষা কমিশনটা যেহেতু ভারতবর্ষের সমগ্র শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আলোচনা করে, তাই এই শিক্ষা কমিশনটার নাম ভারতীয় শিক্ষা কমিশন, বা আরেকটা নাম আছে কোঠারি কমিশন। কারণ কোঠারি, ডক্টর ডিএস কোঠারির নির্দেশেই বা কার্যপ্রণালীতেই এই শিক্ষা কমিশনটা কিন্তু গড়ে ওঠে। এরপর দেখো, এরপর তোমরা অষ্টম অধ্যায়ে জানবে জাতীয় শিক্ষানীতি 1986। তোমরা এখন হয়তো জানো যে আমাদের নতুন শিক্ষানীতি 2020 চলে এসেছে, কিন্তু যেহেতু তোমরা তোমাদের এই সিলেবাসটা প্রায় অনেকটাই পুরনো, সেহেতু তোমাদের এই ক্লাস 12-এর সিলেবাসে জাতীয় শিক্ষানীতি 1986 নিয়েই আলোচনা করা হয়েছে। এবং একটা জাতীয় শিক্ষানীতি কেন তৈরি হয়, একটা জাতীয় শিক্ষানীতি দেশের শিক্ষা ব্যবস্থার উপর কতটা কার্যকরী, একটা জাতীয় শিক্ষানীতিতে কি কি বলা হয় শিক্ষা সম্পর্কে, এই সমস্ত বিষয়গুলো তোমরা এই অষ্টম অধ্যায়ে কিন্তু জানতে পারবে। এবং আমি আমার এই চ্যানেলে তোমাদের সুবিধার জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 আমি কিন্তু আলোচনা করব। আচ্ছা, এই পর্যন্ত চলে গেল তোমাদের পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ এডুকেশন পলিটিক্স তোমরা কিন্তু বলতে পারো, একটা স্পর্শ, পলিটিক্যাল সায়েন্সের একটা স্পর্শ। তারপর দেখো তোমাদের নবম অধ্যায়, নবম অধ্যায়ে তোমরা এই দুটো ছবি দেখতে পাচ্ছ, এবং অধ্যায়টার নামটাও দেখতে পাচ্ছ, বিশেষ ধর্মী শিশু। বিশেষ, বিশেষ ধর্মী মানে স্পেশাল চাইল্ড। এখানে তোমরা হয়তো এই ছবি দুটো দেখার পর তোমাদের মাইন্ডে আসবে হ্যান্ডিক্যাপ কথা, কিন্তু হ্যান্ডিক্যাপ কথা কিন্তু তোমরা ইউজ করবে না। আমাদের এডুকেশনের ভাষায় বা আমাদের ভারতবর্ষের আইনে এদেরকে কিন্তু বলা হয় স্পেশাল চাইল্ড। স্পেশাল চাইল্ড এরা এরকমও হতে পারে, অথবা খুব ট্যালেন্টেড, যারা খুব ট্যালেন্টেড তাদেরকেও কিন্তু আমরা স্পেশাল চাইল্ড বলে থাকি, গড গিফটেড চাইল্ড বলে থাকি। তো এই ধরনের স্পেশাল চাইল্ড শিশুদের শিক্ষার ব্যবস্থা কিভাবে করা উচিত, কিভাবে তাদেরকে পড়ানো যায়, যেমন অন্ধ যদি কেউ থাকে তাহলে অন্ধের শিক্ষাদান পদ্ধতি কি হবে, ব্রেইল পদ্ধতি। কেউ যদি মুখ বা বধির থাকে তাহলে তার শিক্ষাদান পদ্ধতি কি হবে, এই সম্পর্কে আমরা কিন্তু এই নবম অধ্যায়ে জানতে পারব। তারপর দেখো দশম অধ্যায় তোমাদের আছে সার্বজনীন প্রাথমিক শিক্ষা। সার্বজনীন মানে কি, সবার জন্য শিক্ষা। তোমরা হয়তো এই ছবিটা কিন্তু বিভিন্ন জায়গায় দেখে থাকবে, বিভিন্ন প্রাথমিক স্কুল যদি থাকে, প্রাইমারি স্কুল তোমাদের বাড়ির আশেপাশে, বা তোমরা যেই স্কুলে পড়ো সেই স্কুলেও কিন্তু এই ছবিটা দেখে থাকবে। অর্থাৎ এই ছবিটার দ্বারা এটাই বোঝানো হচ্ছে সর্বশিক্ষা অভিযান বা সবার জন্য শিক্ষা। দেখো এই ছবিটাতে বোঝানো হচ্ছে যে সবাই একটা বই বা একটা পৃথিবীর নিচে আছে, কেউ কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হবে না। কারণ আমাদের জাতীয় শিক্ষানীতি বলো বা আমাদের ভারতীয় সংবিধান বলো, সব জায়গাতেই বলা হয়েছে শিক্ষা হবে ফ্রি এবং কম্পালসারি।
অর্থাৎ সার্বজনীন প্রাথমিক শিক্ষা, সাক্ষরতা কি, লিটারেসি কি, এই সম্পর্কে তোমরা জানতে পারবে এবং তোমাদের কিছু কিছু ধারণারও পরিবর্তন হবে এই অধ্যায়টা পড়ে। দেখো এখানে যেই ছবিটা আছে এটা তারে জামিন পারের ছবি। এখানে আমির খান ওই যে চায়ের দোকানে যেই ছেলেটা কাজ করছিল তাকে দেখে কিন্তু খুব কষ্ট পেয়েছিল, কারণ সবাই পড়াশুনো করছে, শহরের বাচ্চারা পড়াশুনো করছে, সবাই প্রায় সমাজের মূল স্রোতে আছে, কিন্তু ও কেন থাকবে না। সর্বশিক্ষা অভিযান কিন্তু তাই, যে সবাইকে শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে এবং 14 বছর বয়সের নিচে কেউ যদি কাজ করে, কোনো শিশু যদি কাজ করে, তাহলে যেই ব্যক্তি ওই শিশুকে দিয়ে কাজ করাবে তাকে কিন্তু পুলিশের হেফাজতে কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং তোমরা যদি এরকম কোনো কিছু দেখতে পাও তাহলে তোমরা চাইল্ড লাইনে কিন্তু ফোন করে জানাতে পারো। অর্থাৎ তোমরা একজন এডুকেশনের স্টুডেন্ট হিসাবে তোমাদের মধ্যে এই সেন্সটা জাগানোর চেষ্টা এবং এই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায় সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে তোমাদের ক্লাস 12-এর সিলেবাসে। আচ্ছা, দেখো তারপরের অধ্যায়ে আছে, অর্থাৎ একাদশ অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। দেখো ইউনেস্কোর ছবি দেওয়া আছে। ইউনেস্কো আমরা সবাই জানি যে একটা আন্তর্জাতিক একটা সংস্থা, যেই সংস্থাতে প্রায় পৃথিবীর সমস্ত দেশই অংশগ্রহণ করে এবং সমস্ত দেশ মিলে একটা পৃথিবীর সুখের জন্য, পৃথিবীর শান্তির জন্য একটা ডিসিশন নেয়। অর্থাৎ সারা পৃথিবী মিলে, সারা বিশ্ব মিলে, বিশ্বের প্রতিটা দেশ মিলে, প্রতিটা দেশের যারা নাগরিকদের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ যারা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বলতে পারো, বা যারা বিদেশ মন্ত্রী, তারা সবাই মিলে শিক্ষা সম্পর্কে কিভাবে দেখছে, শিক্ষাটাকে কিভাবে ভাবছে, এই সম্পর্কে কিন্তু তোমরা জানতে পারবে একাদশ অধ্যায়। এবং এই অধ্যায়ে তোমরা জ্যাক ডেলর্স নামে একজন ব্যক্তির সাথে পরিচিত হবে। সেই ব্যক্তি শিক্ষাকে কিভাবে বিশ্বের দরবারে উপস্থাপন করেছে। কর্মের জন্য শিক্ষা, জ্ঞানের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা জানতে পারবে। অর্থাৎ শিক্ষার অনেকগুলো পিলার আছে বা অনেকগুলো ভিত্তি আছে যার ওপর আমাদের বিশ্বব্যাপী শিক্ষাটা দাঁড়িয়ে আছে। এটাকে ইংরাজিতে বলা যায় ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন। আচ্ছা, নেক্সট দেখো তোমাদের দ্বাদশ অধ্যায়। এই অধ্যায়ে তোমরা কি দেখতে পাবে, এই অধ্যায়ে তোমরা এই যে টেকনোলজি বর্তমানে ইউজ করছো, এই যে টেকনোলজি ইউজ করে এই ভিডিওটা দেখছো, এই যে টেকনোলজি ইউজ করে অনলাইনে ক্লাস করছো, হ্যাঁ, এই যে টেকনোলজি ইউজ করে তোমার থেকে অনেক দূরে যেই বন্ধুটা আছে সেই বন্ধুটার খোঁজ নিচ্ছ, এই সবই তো টেকনোলজির উপর বেস করে। তো এই টেকনোলজিকে কিভাবে শিক্ষাক্ষেত্রে ইউজ করা যায় এবং এই টেকনোলজির দ্বারা কিভাবে শিক্ষার দুটো উপাদান, শিখন এবং শিক্ষণ, অর্থাৎ লার্নিং এবং টিচিংকে কিভাবে আরো কার্যকরী করে তোলা যায়, যাতে শিক্ষা প্রক্রিয়া তার লক্ষ্যে এগিয়ে যেতে পারে, সেই সম্পর্কে তোমরা জানতে পারবে। অর্থাৎ এই অধ্যায়ে তোমরা কম্পিউটারের অ্যাপ্লিকেশন, সফটওয়্যার কাকে বলে, র্যাম কি, রম কি, এই সমস্ত কিছু কিন্তু তোমরা জানতে পারবে। আচ্ছা, এই ছবিটা দেখো, এই ছবিটার সাথে তো তোমরা সবাই পরিচিত, বুঝতেই পারছো যে এখানে অনলাইন ক্লাস করা হচ্ছে। তাহলে আধুনিক শিক্ষায় বিশেষত আমাদের এই কোভিড পরিস্থিতি কিন্তু টেকনোলজির ওপর ভরসা করা বা টেকনোলজিকে ইউজ করা কিন্তু শিখিয়ে দিল। তাহলে তোমরা দ্বাদশ অধ্যায়ে কি দেখতে পাবে, যে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা। আচ্ছা, এই ছিল তোমাদের ক্লাস 12-এর সিলেবাস। আশা করি তোমাদের মধ্যে একটু ধারণা তৈরি হলো এবং আমি নেক্সট ভিডিও থেকে তোমাদের এই প্রতিটা অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।